কেরালার খুবই শান্ত একটি শহর, যেখানে ক্রাইম রেট নেই বললেই চলে। সদ্য পুলিশের চাকরি পাওয়া সাব ইন্সপেক্টর বিজয়ের সেই থানাতেই পোস্টিং হয়, আর এরপর থেকে ঘটতে থাকে একের পর এক ভয়ানক ঘটনা। একদিকে শহরের বিভিন্ন প্রান্তে মানুষের অর্ধগলিত লাশ পাওয়া যাচ্ছে, অন্যদিকে শহরের একটি বড় ফাইন্যান্স কোম্পানিতে ডাকাতি হয়। বিজয় যখন এই সকল কেসের তদন্ত শুরু করে, সামনে আসতে থাকে একের পর এক টুইস্ট, আর সবশেষে এমন কিছু রিভিল হয় যা আপনার কল্পনাকে হার মানাবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি মালায়ালাম ভাষায় সদ্য মুক্তি পাওয়া মিস্ট্রি, সাসপেন্স আর মাথা ঘুরিয়ে দেওয়ার মতো টুইস্টে ভরা মুভি ড্রিদামের কথা। মুভির শুরুতেই আমাদের বিজয় নামে একজন ব্যক্তিকে দেখানো হয়। বিজয় মূলত সাব ইন্সপেক্টর চাকরি পেয়ে ট্রেনিং শেষে তার প্রথম কর্মস্থলে যোগদান করতে যাচ্ছে, যেটা শহর থেকে বেশ দূরের একটি জায়গা। যাওয়ার সময় বিজয় তার চাচার সাথে ফোনে কথা বলছিল। সে মূলত একজন রিটায়ার্ড ডিওএসপি। বিজয়ের চাচা তাকে বলে দেয় বিজয় যে থানায় যোগদান করতে যাচ্ছে সেখানে তার পরিচিত একজন এসআই আছে যার নাম কৃষ্ণান। সে আরও বলে দেয় ওদের অনেক এক্সপিরিয়েন্স আছে, মিলেমিশে কাজ করে এটাকে কাজে লাগাতে হবে। তো এরপর বিজয় থানায় পৌঁছানো মাত্র কৃষ্ণান অন্যদের সাথে বিজয়ের পরিচয় করিয়ে দেয়, যার মধ্যে আছে হেড কনস্টেবল বালান, সত্যায়ন, বিবেশ, লেডি কনস্টেবল রিমা আর বিদ্যা। আনাদ নামে আরেকজন কনস্টেবল আছে যে আজ ছুটিতে। কৃষ্ণান বিজয়কে এটাও জানায় কৃষ্ণানের চাকরি আর 4 বছর আছে, আর সে এখানের বাসিন্দা। বিজয় আসার 7 মাস আগে এখানে ইন্সপেক্টর এবং এসআই দুজনই ছিল, কিন্তু ক্রাইম কম থাকার কারণে 7 মাস যাবৎ কারোর পোস্টিং হয়নি। কথায় কথায় বিজয় তাদেরকে জানায় বিজয়ের বাড়িতে শুধু বাবা আর মা আছে, মানে সে অবিবাহিত। তাই বিদ্যারও বিজয়কে বেশ পছন্দ হয়েছে। থানা থেকে একটু দূরে কোয়ার্টার, যেখানে অন্যরা থাকে, এই জন্য তারা বিজয়কে সেখানে নিয়ে যায়। তাদের কথায় আমরা জানতে পারি থানার যে জিপটি রয়েছে তার একটা হেডলাইট ভেঙে গিয়েছিল বলে রিপেয়ার করতে দেয়া হয়েছে। বিজয়কে তারা তার রুম বুঝিয়ে দেয়, যেখানে রান্নার ব্যবস্থাও আছে, তবে এখানে ফ্যাসিলিটিস খুবই কম, এর মধ্য দিয়ে মানিয়ে নিতে হবে আর কি। তো ফ্রেশ হয়ে বিজয় প্রথমে থানায় যায়, আর এরপর ডিওএসপির সাথে দেখা করে যোগদান করে। ডিওএসপি তাকে বলেও দেয় এখানে যেহেতু ইন্সপেক্টর নেই, তাই বিজয়কে ওই থানার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এখান থেকে ফেরার পথে কৃষ্ণানরা বিজয়কে একটি ধাবায় দুপুরের খাবার খাওয়ায়। আর যখন তারা থানার দিকে ফিরছিল, পথে ওই কনস্টেবল আনন্দের বাড়ি পড়ায় তারা আনন্দের অসুস্থ মাকে দেখতে যায়, যেখানে আনন্দ তাদেরকে জানায় তার মায়ের স্ট্রোক হয়েছিল, অর্ধেক বডি প্যারালাইজড হয়ে গেছে। বিজয় মূলত তার মাকে প্রচণ্ড ভালোবাসে, তাই আনন্দকেও সাহস দিয়ে সোজা থানায় চলে যায়। এরপর রাতের বেলা যখন আনন্দ খাবার বানাচ্ছিল, রিমা আর বিদ্যা বিজয়ের জন্য খাবার নিয়ে আসে। এমনকি পরবর্তী দিন সকালে বিজয় লক্ষ্য করে বিদ্যা মার্শাল আর্ট প্র্যাকটিস করছে। অবশ্য থানায় গিয়ে কথা বললে বিদ্যা জানায় সে মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট, যে জন্য বিজয় তাকে অ্যাপ্রিসিয়েট করে। তো ওই রাতে কৃষ্ণানরা কোয়ার্টারের মধ্যে একটি ড্রিঙ্কসের পার্টি রেখেছিল। তারা বিজয়কে জয়েন করতে বলে। বিজয় যেহেতু ড্রিঙ্কস করে না, তাই তাদেরকে এনজয় করতে বলে। আর পরবর্তী দিন থানায় গেলে বাবু নামে লোকাল এক বারের মালিক বিজয়ের সাথে দেখা করে টাকা ভর্তি একটি খাম দেয়, যেটা সে প্রতি মাসে দিয়ে আসছে। কিন্তু বিজয় সোজা সাপটা তাকে বলে দেয় সে এটা গ্রহণ করতে পারবে না। এমনকি কৃষ্ণানকে ডেকেও বলে দেয় যে এইসব চলবে না, কারণ তার ধারণা ওদের থেকে টাকা নিলে ওদেরকেও তো ফেভার করতে হবে। কৃষ্ণান তখন এখানের পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করে যে এই জায়গাটা শহর থেকে দূর হওয়ার কারণে অনেক প্রয়োজনীয় জিনিস তারা পায় না, সরকারের কাছে ডিমান্ড করলে বরাদ্দ দেয় না, তাই এই সকল টাকা দিয়ে তাদের সকল কার্যক্রম পরিচালনা করতে হয়, যেমন সেলফ কেনা, টয়লেট বানানো, আর অনেক কিছু আর কি। বিজয় তখন বিষয়টা বুঝতে চেষ্টা করে, সাথে কৃষ্ণানকে বলে দেয় আপনাদের যেটা ভালো মনে হয় করুন। এর মধ্যে খবর আসে শহরের কোথাও ঝামেলা হয়েছে, তাই বিজয়রা সেখানে পৌঁছে যায় এবং এখানে দুজন হাতাহাতি করায় দুজনকে থানায় নিয়ে আসে। একজন জানায় ওই ছেলেটা তার 2 বন্ধুকে নিয়ে তার বাড়ির সামনে দাঁড়িয়ে গাঁজা ফুঁকছিল। অবশ্য ওই ছেলেকে চেক করে তার পকেটের মধ্যে গাঁজা ভর্তি একটি প্যাকেটও পাওয়া যায়। এর মধ্যে শহরের প্রভাবশালী ব্যক্তি সাবু এসে পড়ে। সে মূলত এই ছেলের চাচা, সাথে তার বাবাও এসেছে। তারা বিজয়কে অনুরোধ করে যে সামনের সপ্তাহেই তার দুবাইয়ের ফ্লাইট, এখন কেস হলে যেতে পারবে না, বিনিময়ে বিজয় যা চাইবে তারা দিতে প্রস্তুত। এটা শুনেই বিজয় সাবুর উপর উত্তেজিত হয়ে যায়। কৃষ্ণানও বিষয়টি বুঝতে পেরে সাবুকে সেখান থেকে বের করে দেয়, সাথে বিজয়কে বোঝায় সাবু অনেক প্রভাবশালী ব্যক্তি, অনেকের সাথে যোগাযোগ আছে, ওদের বিরুদ্ধে যাওয়া ঠিক হবে না। আর তারপর এই ছেলেটা মাঝে মধ্যে এই কাজ করে বেড়ায়। সামনের সপ্তাহে যেহেতু তোর ফ্লাইট, ও যদি চলে যায় তাহলে আর সমস্যা হবে না। তাই কৃষ্ণানের অনুরোধে বিজয় ছেলেকে ছেড়ে দেয়, কিন্তু ওই ছেলে কোথায় বা কার থেকে মাদক নিত সেই বিষয়ে তথ্য নিতে বলে। যদিও সাবুর ভাতিজাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তারপরও বিজয়ের এই ব্যবহারটা সাবুর পছন্দ হয়নি, তাই সে বিজয়কে দেখে নেওয়ার একটা হুমকিও দেয়, কারণ তাকে অপমান করেছে।
অন্য দৃশ্যে এক মজদুরকে দেখা যায় ঘাস কাটার মেশিন দিয়ে বাগান পরিষ্কার করছিল। তখনই কিছু একটা দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেয়। কিছুক্ষণের মধ্যে বিজয়রা ঘটনাস্থলে এসেই একটি মানুষের হাতের অংশ পায়। এরপর ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড আনা হয়। আর কুকুরের দ্বারা এখান থেকে একটু দূরে রাবার বাগানের মধ্যে মাটিতে পোতা অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত দেহ পাওয়া যায়। গতরাতে এখানে মুষলধারে বৃষ্টি হয়েছিল, হয়তোবা এই জন্যই মাটি সরে যাওয়ায় শিয়াল বা কুকুরে তাকে খুবলে নিয়েছে। ফরেন্সিক টিমও জানায় বৃষ্টির কারণে তারা এখান থেকে কোনো এভিডেন্স কালেক্ট করতে পারেনি। তবে বডিটি 4 থেকে 5 দিন আগের, যে জন্য বিজয় বডিটিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে শহরে কেউ নিখোঁজ আছে কিনা সেই বিষয়ে খোঁজ নিতে বলে। এরপর পোস্টমর্টম হয়ে গেলে বিজয় ডক্টরের সাথে দেখা করে। ডক্টর জানায় বডিটি 1 সপ্তাহ পুরনো, 30 থেকে 35 বছরের পুরুষের বডি, যার মাথার পিছের দিকে শক্ত কিছু দিয়ে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। এমনকি শরীরের বেশ কিছু স্থানে ক্ষতও আছে। তার ধারণা হয়তোবা মৃত্যুর আগে স্ট্রাগল হয়েছিল। থানায় ফিরলে কৃষ্ণানরাও জানায় তাদের স্টেশন লিমিটে কারণ নিখোঁজের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিজয় পার্শ্ববর্তী থানাগুলোতে খোঁজ নিতে বলে। আবার ডিএসপি দ্রুতই কেসটিকে সমাধান করতে বলছে। এমনিতে এখানে এ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি, তারপর বিজয় সবেমাত্র জয়েন করেছে, তাই কেসটি নিয়ে বিজয় এখন বেশ চিন্তিত। এই জন্য পরবর্তী দিনই বিজয় সবাইকে নিয়ে ওই স্পটের আশেপাশে তল্লাশি করে। তার ধারণা এখানে হয়তো কোনো ক্লু পাওয়া যেতে পারে, কিন্তু কোথাও কোনো ক্লু না পেয়ে তারা ওই জমির মালিক রেজির বাড়িতে যায়। রেজি জানায় ওই জমিটি বহুদিন যাবৎ পতিত পড়েছিল, গতদিনই পরিষ্কার করতে লোক পাঠিয়েছিল। আর পরিবারের বিষয়ে রেজি জানায় তার পুরো পরিবার গত সপ্তাহেই ত্রিবান্ধামে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছে, যে জন্য বিজয় খোঁজ নিয়ে দেখতে বলে যে রেজি আসলে সত্যি বলছে কিনা, বিশেষ করে রেজির ছেলের বিষয়টা। এরপর এখান থেকে থানায় ফিরলে কনস্টেবল বালান একদিনের ছুটি নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে যায়। বিজয় লক্ষ্য করে তার আসার পর থেকেই কেউই কোনোরকম ঘুষ নিচ্ছে না, মানে সবাই ভালো হয়ে গেছে। কিন্তু পরবর্তী দিন সকালেই শহরের একটি ফাইন্যান্স অফিসে ডাকাতি হয়। খবর পেয়ে বিজয় সেখানে দ্রুত পৌঁছে যায়। বিজয় লক্ষ্য করে দোতলার জানালা ভাঙা, লকার রুম থেকে একটি সেফ নিয়ে গেছে। ম্যানেজারের দাবি ওই সেফের মধ্যে 1 কেজি স্বর্ণ এবং 50 লক্ষ নগদ টাকা ছিল। ম্যানেজার সাথে এটাও জানায় সকালবেলা অফিস খুলতে এসে সে শাটার তালা ভাঙা অবস্থায় পেয়েছে। আবার সিকিউরিটি গার্ডও জানায় গতরাতে সে যখন স্মোক করছিল হঠাৎ করে পিছে থেকে মাস্ক পরা কিছু লোক এসে তাকে সেন্সলেস করে ফেলে। সিসিটিভি ক্যামেরা তো 3 জনকে দেখা যাচ্ছে, তবে তারা ঢোকার সময় স্প্রে করে সিসিটিভিটি ব্লক করে দিয়েছিল। আবার আশেপাশে কোনো বড় বিল্ডিং বা সিসিটিভি ক্যামেরাও না থাকার কারণে ওদেরকে দেখার কোনো সুযোগ নেই। এদিকে দোতলার জানালা ভাঙা, তাই সবকিছু পর্যালোচনা করে যে এই সেফটা ছিল সব থেকে ছোট, ক্যারি করা সহজ ছিল। এজন্য হয়তো বড় এটাকে গ্যাস কাটার দিয়ে কেটে ওই জানালা দিয়ে বের করেছে। যদিও সেফটা ছোট ছিল, ম্যানেজারের কথা ওই সেফটা বহন করতে 3 থেকে 4 জন লোক লাগবে। তাই বিজয়ের ধারণা নিচে হয়তো বা কোনো গাড়ি ছিল, আগে থেকে তাদের জন্য অপেক্ষা করছিল। তার মানে দাঁড়াচ্ছে ওই 3 জন ব্যতীত বাইরে আরও একজন ব্যক্তি ছিল, অর্থাৎ 4 জন। এদিকে ফরেন্সিক টিমও ভিতরে কোনো এভিডেন্স খুঁজে পাচ্ছে না। এরপর বিজয় বাইরে এসে দেখে যে সকল ব্যক্তিরা টাকা এবং গোল্ড রেখেছিল তারা সবাই বাইরে এসে ভিড় করেছে। বিজয় তাদেরকে বোঝানোর চেষ্টা করে, আশ্বাস দেয় যে আমরা চুরি যাওয়া মালামাল খুঁজে বের করব, কিন্তু কে শোনে কার কথা। আবার সুযোগ বুঝে সাবুও তাদের সাথে যোগ দিয়েছে। এর মধ্যে আবার ডিওএসপি কল করে। আর কথা শেষে যখনই বিজয় গাড়িতে উঠতে যাবে, বিজয় ভিড়ের মধ্যে একটা ছেলেকে লক্ষ্য করে যে হঠাৎ করে সেখান থেকে সরে যায়। এতে করে বিজয়ের বেশ সন্দেহ হয়। এখান থেকে থানায় ফিরে বিজয় ওই ফাইন্যান্সের মালিক সাজি এবং ম্যানেজারের সাথে কথা বলে। বিজয় তাদের কাছে জানতে চায় যে আপনাদের কারোর প্রতি সন্দেহ হয় বা আপনাদের কোনো শত্রু আছে। তারা তখন মনোজ নামে এক ব্যক্তির কথা বলে যে মনোজ তার বাড়ির জমি বন্ধক রেখে টাকা নিয়েছিল, আর সেই টাকা শোধ করা নিয়ে সে অফিসে এসে অনেক ঝামেলাও করেছে, থ্রেডও দিয়েছিল। তাই তাদের ধারণা মনোজ এটা করতে পারে। সাজিরা চলে যাওয়া মাত্রই থানার অন্য সদস্যরা বিজয়কে জানায় এই ফাইন্যান্স কোম্পানিটি 20 বছর যাবৎ এখানে ব্যবসা করছে। প্রথমে ছোট ছিল, কিন্তু ধীরে ধীরে অনেক বড় কোম্পানিতে পরিণত হয়েছে। তারা মানুষকে বিভিন্ন সময় বিভিন্নভাবে লোন দিয়েছে, আর পরবর্তীতে হঠাৎ করে স্কিম চেঞ্জ করার কারণে যখন ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দিয়েছে তখন কোম্পানিতে অনেক সমস্যা হয়। আর এই জন্য তারা ধারণা করছে ওই ফাইন্যান্স কোম্পানির শত্রুর কোনো অভাব নেই, তাদের গ্রাহকরাই তাদের বড় শত্রু। অনেকের বাড়ি জমি টাকা পয়সা সবকিছু চলে গেছে, এই জন্য যে কেউ বদলা নিতে পারে। বিজয়ের তখন মনে পড়ে যে গতরাতে তাদের একটি পেট্রোল টিম তো ওদিকে থাকার কথা ছিল। অবশ্য বিবেশ জানায় গতরাতে সে এবং আনন্দ পুকুরে এরিয়াতে পেট্রোল করেছে, ওই দিকটা তারা যায়নি। এদিকে পুলিশ নিজেদের মতো করে তদন্ত করছে, আর অন্যদিকে গ্রামবাসী বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে। তারা মধু নামে এক ব্যক্তির কথা বলে যে ওই ফাইন্যান্স কোম্পানির জন্য একসময় নিজের জীবন দিয়েছিল। আবার অনেকে ধারণা করছে ইন্স্যুরেন্স ক্লেম করার কারণে নিজেরাই হয়তো বা নাটক সাজিয়েছে।
তো এদিকে সাজিরা যেহেতু মনোজের উপর সন্দেহ করছে, এই জন্য বিজয়রা মনোজের বাড়িতে যায়। মনোজ তখন বাড়িতে নেই। মনোজের স্ত্রী সিন্ধু জানায় মনোজ গত মাসের 16 তারিখে বাড়ি থেকে চলে গিয়েছিল। ফোনে কয়েকবার তার সাথে কন্ট্যাক্ট হয়েছে, তবে 1 থেকে 2 বার। এখন ফোন বন্ধ। এমনকি মনোজ কোথায় আছে, কি করছে, এই বিষয়ে সিন্ধু কিছুই জানে না। তবে বিজয় সিন্ধুর থেকে মনোজের একটি ফটো এবং সিন্ধুর ফোন নম্বর নিয়ে নেয়, কারণ বিজয় সন্দেহ হচ্ছে এই রবারি কেসের সাথে মনোজের হয়তোবা কোনো লিঙ্ক থাকতে পারে। আবার মনোজের নম্বর যেহেতু এখন বন্ধ, তাই মনোজের নম্বরে সিডিআর ডিটেলস বের করতে বলে। আবার বিজয় এটাও চিন্তা করে মনোজের বয়স 30 থেকে 35 বছরের মধ্যে। তারাও যে বডিটি পেয়েছে সেই ব্যক্তিও পুরুষ এবং 30 থেকে 35 বছর বয়সী। সিন্ধুর তথ্য মতে মনোজ বাড়ি থেকে গিয়েছে 16 তারিখে, আর তারা যে বডিটি পেয়েছে সেই বডিটিও 1 সপ্তাহ আগে ছিল। মনোজও বাড়ি থেকে গিয়েছিল ওই ঘটনার 1 সপ্তাহ আগে। বিজয়ের ধারণা কোনো না কোনোভাবে ওই বডিটা আবার মনোজের নয় তো, যে জন্য বিজয় সিন্ধুকে দিয়ে ওই বডিটি আইডেন্টিফাই করাতে বলে, সাথে মনোজের বাড়ির উপর নজরও রাখতে বলে। এখান থেকে থানায় ফিরলে কৃষ্ণান জানায় আশেপাশের থানা থেকে কোনো নিখোঁজ ব্যক্তির তথ্য তারা পায়নি। আবার 1 থেকে 2 বছরে এই শহর থেকে যারা অন্যত্র গিয়েছে তাদের সবার সাথে যোগাযোগ হয়েছে। তার মানে বডিটি হয়তো বা শহরের কারণ নয়। তবে বিজয় এখানে যে লজগুলো আছে বা হোটেলগুলো আছে সেগুলো তো খোঁজ নিতে বলে যে কোনো গেস্ট এখানে এসে নিখোঁজ হয়েছে কিনা। এর মধ্যে এক মেয়ে তার বাবা মাকে সাথে নিয়ে থানায় একটি কমপ্লেন রেজিস্টার করতে আসে। মূলত কিছুদিন আগে সে তার বয়ফ্রেন্ডের সাথে লুকিয়ে মুন্নারে একটি হোটেলে উঠেছিল। ওই সময় তার বয়ফ্রেন্ড তার জুসের সঙ্গে মেডিসিন মিশিয়ে তার কিছু নিউড ভিডিও এবং ফটো নিয়ে নিয়েছে। এখন তাকে ব্ল্যাকমেইল করছে যদি সে 5 লক্ষ টাকা না দেয় তাহলে তার ওই ভিডিও বা ওই ছবিগুলো বিভিন্ন সাইটে আপলোড করে দিবে। পরিবারটা আর্থিকভাবে একদমই অসচ্ছল। মেয়েটি কয়েকবার আত্মহননের চেষ্টাও করেছে, যে জন্য বাধ্য হয়ে তারা পুলিশের দ্বারস্থ হয়েছে। পুরো ঘটনার কথা জানতে পেরে বিজয় রিমাকে বলে তুমি পুলিশ পরিচয় না দিয়ে ওই ব্ল্যাকমেইলার সাথে কথা বলার চেষ্টা করো, নেগোশিয়েট করো, দেখো অল্প টাকার মধ্যে ব্যবস্থা করা যায় কিনা। আবার তখনই সত্যবান এসে বিজয়কে জানায় ওই ফাইন্যান্স কোম্পানি থেকে লোন নেওয়ার পর মধু নামে একজন ব্যক্তি নিজেকে নিজে শেষ করে দিয়েছিল, কারণ ওই সময় সে লোন টাকা পরিশোধ করতে পারেনি। তার 2 জন ছেলে আছে, সানিশ এবং কিরণ। মধুর মৃত্যুর 3 দিন পর থেকে সানিশ নিখোঁজ। 2 মাস যাবৎ ওর কোনো তথ্য পাওয়া যায়নি, এমনকি পরিবার থেকে ওর কোনো মিসিং কমপ্লেনের রিপোর্ট করা হয়নি। আর ছোট ছেলে কিরণ একজন নেশারু, বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা করে বেড়ায়, যে জন্য বিজয় মধুর বাড়িতে যায়। সানিশের মাও জানায় সানিশ বাড়ি ছাড়ার পর থেকে তার সাথে কোনো রকম যোগাযোগ করা যায়নি, এমনকি ফোনটা পর্যন্ত বাড়িতে রেখে গেছে। আবার ছোটজন কিরণও বাইরে আছে। তাই বিজয় কিরণের মাকে বলে ও আসা মাত্রই থানায় গিয়ে যোগাযোগ করতে বলবেন। এরপর বিজয় যখন বের হয়ে যাচ্ছিল তখনই সানিশ এবং কিরণের ফটো দেখি সে সানিশকে চিনতে পারে, কারণ ওই দিন ভিড়ের মধ্যে সে সানিশকে দেখেছিল। আর এখান থেকে বিজয়ের সন্দেহটা আরও বেশি বেড়ে যায় যে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হয়তোবা সানিশই পরিকল্পনা করে কিছু করতে পারে। আবার তারা এটাও ধারণা করছে সানিশ হয়তোবা গ্রামের আশেপাশে কোথাও লুকিয়ে আছে, তাই সার্বক্ষণিক তার বাড়ির উপর নজরদারি রাখতে বলে। আর এখান থেকে থানায় ফিরলে জানা যায় তারা যে মনোজকে সন্দেহ করেছিল ওই মনোজের ফোন বন্ধ হয়েছে 18 তারিখে। ওই দিন মনোজের লোকেশন ছিল কোজিকোড়ে, সেখান থেকে তার স্ত্রীকে কল করেছিল। আবার মনোজের ওয়াইফ ওই বডিটি আইডেন্টিফাই করতেও গিয়েছিল। সে কনফার্ম করেছে এটা মনোজের বডি নয়, তার মানে হয়তোবা মনোজের স্ত্রী যেটা বলেছে সেটা হয়তোবা সত্যি। আবার বিদ্যাও জানায় ওই ফাইন্যান্স কোম্পানির মালিক সাজি এসেছিল, সে অনেক প্রেশার ক্রিয়েট করছে। বিজয় তখন বিদ্যার কাছে জানতে চায় যে 125 সভারেন গোল্ডের ওয়েট কেমন হবে। বিদ্যার কথা 1 সভারেন গোল্ডে 8 গ্রাম সোনা হয়, সেই হিসাবে 1 কেজির মতো হবে। এটা শুনে বিজয় বিদ্যাকে বেশ কিছু জিনিসপত্র অ্যারেঞ্জ করতে বলে। আর এরপরই বিজয়ের কথা মতো ওই মেয়ের বয়ফ্রেন্ডের সাথে একটি হোটেলের রুমে দেখা করে। তারা ওই ছেলের সাথে নেগোশিয়েট করার চেষ্টা করে, তবে তখনও পর্যন্ত তারা তাদের পরিচয় লুকিয়ে রেখেছে। তারা ওই ছেলেকে বলে যে এই মেয়ের পরিবার 1 লক্ষ টাকার বেশি দিতে পারবে না, কিন্তু ওই ছেলের তো 5 লক্ষই চাই। অবশ্য কিছুক্ষণ পর সে যখন বুঝতে পারে যে ওরা হয়তো বার দিতে পারবে না, তখন 1 লক্ষ টাকাতে ডিল করে। আর টাকা নিয়ে যখন সে ফোন থেকে ওই জিনিসগুলো ডিলিট করতে যাবে ঠিক তখনই বিজয়রা সেখানে এসে পড়ে। আর এরপর আমরা দেখতে পাই এখানে আগে থেকে একটি গোপন ক্যামেরা লাগানো ছিল। তার মানে ওই ছেলে যে ব্ল্যাকমেইল করছিল সব কিছু ক্যামেরাতে রেকর্ড হয়ে গেছে, এখন তাদের কাছে এভিডেন্স আছে। এই জন্য ওই ছেলেটিকে বিজয় বলে দেয় যদি সে অন্য কোথাও এই ভিডিওগুলো স্টোর করে রাখে আর তারা যদি পরবর্তীতে জানতে পারে তাহলে তার 7 বছরের জেল কনফার্ম। এমনকি ওই ছেলেটিকে ধরে তার থেকে একটি স্টেটমেন্টও রেকর্ড করে রাখা হয়। আর এভাবেই মূলত ওই মেয়ে এবং তার পরিবারটি বেঁচে যায়। আর এখান থেকে থানায় ফিরলে বিজয় লক্ষ্য করে যে তার বাবা মা তাকে না জানিয়ে তাকে দেখতে এসেছে। মূলত তার বাবা তার ছেলেকে ইউনিফর্মে দেখতে চাচ্ছিল, তাই বিজয় তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে তাদেরকে পাঠিয়ে দেয়। আবার এদিকে ওই ফাইন্যান্স অফিসের সামনে সাবু তার লোকজন নিয়ে প্রোটেস্ট করছিল। খবর পেয়ে বিজয়ও সেখানে আসে।
বিজয়রা যতভাবে তাদের শান্ত করার চেষ্টা করুক না কেন, সাবুরা বারবারই বলছিল যে একে তো এখানে ডাকাতি হয়েছে, তারপর আবার খুন, আপনারা কোনো কিছু সলভ করতে পারছেন না। তারা তো উল্টো সাজির বিষয় বলছিল যে তার থেকে টাকা নিয়ে পুলিশ ইচ্ছা করেই তদন্ত ডিলে করছে। এটা শুনেই বিজয়ের মাথা একটু গরম হয়ে গেলে সাবুর কলার ধরে বসে। পরিস্থিতির সাথে সাথে উত্তপ্ত হয়ে ওঠে। কৃষ্ণানরা তখন অন্যদেরকে শান্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই একজন কনস্টেবল এসে জানায় গ্রামের পাশে যে ড্যাম রয়েছে সেখানের পানিতে একটি বডি পাওয়া গেছে। এমনিতে একটি খুন এবং এই ডাকাতির ঘটনায় বিজয় এখনো পর্যন্ত কোনো সুরাহা বের করতে পারেনি। তারপর আবার নতুন বডি। দ্রুত তারা সেই স্পটে পৌঁছে যায়। ড্যামের পানি থেকে ওই বডিটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির গলাতে একটি পাথর ঝুলিয়ে তাকে ফেলা হয়েছিল। তার মানে এটাও খুন। আর বডিটি পানিতে পড়ার কারণে নষ্ট হয়ে গেছে। আইডেন্টিফাই করার কোনো সুযোগ নেই। বিজয় পড়ছে এক মহাযন্ত্রণার মধ্যে। এমনিতে তার নতুন পোস্টিং, তারপরে একের পর ঘটনা ঘটছে যে সকল ঘটনা আগে কখনই এখানে ঘটেনি। আবার ওই রাতেই সাজিকে দেখা যায় ফোনে যখন কারোর সাথে কথা বলছিল, সাজি লক্ষ্য করে কোনো এক ব্যক্তি তার বাড়িতে আশেপাশে ঘোরাফেরা করছে। তবে এক্স্যাক্টলি কে ছিল সাজি সেটা দেখার আগেই সে পালিয়ে যায়। আর পরবর্তী দিন ওই লোকের পোস্টমর্টম শেষ করে ডক্টর জানায় এই ব্যক্তির মৃত্যু একইভাবে হয়েছে। তাই একরকম ধারণা করা যায় আগে যে বডিটি পাওয়া গিয়েছিল ওই ব্যক্তিকে যারা খুন করেছে এই ব্যক্তিকেও একই লোকেরা খুন করতে পারে, কারণ দুইটি খুনই একদমই সিমিলিয়ার, এমনকি বয়সটাও সেম। আবার এদিকে মনোজের কোনো খোঁজ পাওয়া যায়নি। আগের বডিটি মনোজের না হলেও এবারটা তো হতে পারে। আবার বিজয়টাও ধারণা করছিল সানিশদের দুই ভাইয়ের সাথে অথবা মনোজের কোনো যোগাযোগ থাকতে পারে, কারণ ওই ফাইন্যান্স কোম্পানির উপর সবাই তো ক্ষিপ্ত ছিল। তবে এখনও পর্যন্ত সানিশের কোনো খোঁজ পাওয়া যায়নি। আবার বিজয় বালানকে বলে চুরি যাওয়া মালামালগুলো যে সকল জায়গাতে বিক্রি করা হয় ওই সকল জায়গায় খোঁজ নিয়ে দেখতে পারেন যে রিসেন্টলি কোনো বড় অঙ্কের স্বর্ণকে বিক্রি করছে কিনা, বা সন্দেহজনক কিছু পেলে যেন আমাদেরকে জানায়। এরপর বিজয় ডিএসপির সাথে দেখা করে পুরো বিষয়টি তার সাথে আলোচনা করে যে তার ধারণা খুন দুটি একই ব্যক্তি করেছে বা একই গ্রুপের কাজ। তারা যাদেরকে সন্দেহ করছে তাদেরকেও পাচ্ছে না। তবে ডিওএসপির উপরও প্রেশার আছে। একে তো ওই থানায় ইন্সপেক্টর নেই, তারপরে বিজয়েরও এক্সপিরিয়েন্স নেই। এই জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিজয়ের উপর বিশ্বাস করতে পারছে না। তারপর ডিওএসপি কোনোভাবে ম্যানেজ করে রেখেছে। বিজয় তার থানায় ফিরে অন্য সদস্যদের বিষয়টি জানায় যে এখন থেকে আমাদের রাত দিন 24 ঘন্টা প্যাট্রোলিং করতে হবে। কৃষ্ণানো বিজয়ের পরিস্থিতি বুঝতে পারছিল যে এমনিতে নতুন, তারপরে এত প্রেশার, আবার এই ঘটনাগুলো, এতে করে বিজয়ের মনটা একদম ভেঙে গেছে। কৃষ্ণান তখন বিজয়কে বোঝানোর চেষ্টা করে স্যার, পুলিশের জন্য এটা নতুন কিছু নয়। এইরকম ঘটনা ঘটতে থাকবে, সিনিয়ররা বকবে, বিভিন্ন প্রেশার দিবে। আমাদের সর্বোচ্চ কি হবে, বলতে হবে, না হলে সাসপেনশন। এটা চলতেই থাকবে, সব কিছু মেনে কাজ করতে হবে। আর আপনার মধ্যে যে টেনশন আছে এটার জন্য অন্য কেউ বুঝতে না পারে, এতে করে অন্যরা ডিমোটিভেট হয়ে যাবে। তাই নিজের মনোবল শক্ত করে আপনাকে তদন্ত করে যেতে হবে। এরপর থেকে পুরো শহরে রাত্রি 24 ঘন্টা পালাক্রমে টহল দেওয়া শুরু হয়। যে সকল জায়গায় বডি পাওয়া গিয়েছিল ওই সকল জায়গাতেও নতুন করে আবার তদন্ত করা হয়। এর মধ্যে একদিন সানিশের ছোট ভাই কিরণ থানায় এসে দেখা করে। কিরণও জানায় সানিশের সাথে তার কোনো যোগাযোগ নেই। আবার ওই রাতে সবাই যখন পেট্রোলিংয়ে ছিল ওই সময় কোনো একটি ফরেস্ট এরিয়া থেকে কেউ কল করে জানায় তারা জঙ্গলের মধ্যে এক ব্যক্তিকে একটি বডি বহন করতে দেখেছে। সাথে সাথে সবাই সেখানে পৌঁছে যায়। তবে জায়গাটি ঘন জঙ্গল, তাই বিচরা চারজন চারদিকে বিভক্ত হয়ে ওই ব্যক্তিকে খুঁজতে শুরু করে। অন্যদিকে আমরা ওই মাস্ক পরিহিত ব্যক্তিকে দেখতে পাই একটি লাশকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করছে। তবে কিছুক্ষণের মধ্যে বিজয় সেখানে পৌঁছে যায়। বিজয় সেখানে গিয়ে বুঝতে পারে এই ব্যক্তিকে হয়তোবা সদ্য মারা হয়েছে, এমনকি তার পকেটে একটি গোল্ডের চেনও পাওয়া যায়। তবে বিজয় কিছু বুঝে ওঠার আগেই ওই মাস্ক পরিহিত ব্যক্তিটি বিজয়ের মাথায় আঘাত করে তাকে সেন্সলেস করে ফেলে। শব্দ পেয়ে কৃষ্ণানু যখন এদিকে এগিয়ে আসে সে কৃষ্ণানের উপর হামলা করে। তবে এর মধ্যে অন্যরা এসে পড়ায় মাস্ক পরিহিত লোকটা দ্রুত এখান থেকে পালিয়ে যায়। আর পরদিন সকালে বিজয়ের জ্ঞান ফিরলে বিজয় পুরো বিষয়টা জানতে পারে। এর আগে যে বডিগুলো পাওয়া গিয়েছিল ওইগুলো আইডেন্টিফাই করা না গেলেও এইবার যে ব্যক্তির বডি পাওয়া গিয়েছে তার বডি আইডেন্টিফাই করা গেছে। কৃষ্ণান জানায় তার নাম মানিকন্দন, বাড়ি তামিলনাড়ুতে। এইখানের এক কন্ট্রাক্টরের আন্ডারে একটি বাড়ির কাজ করতে এসেছিল, যে জন্য তারা দ্রুত ওই কন্ট্রাক্টরের সাথে দেখা করতে যায় এবং তার সাথে কথা বলে জানতে পারে সে তামিলনাড়ুর 4 জন মজদুরকে হায়ার করেছিল। এদের মধ্যে একজন অনেকদিন আগে হঠাৎ করে চলে গিয়েছে, আর তার কয়েকদিন পর বাকি 3 জন গ্রামের উৎসবের কথা বলে গিয়েছে আর ফিরে আসেনি, যাদের নাম ছিল মানিকন্টন, আনবু, আরুল এবং কুমার। ঠিক তখনই ডক্টর কল করে জানায় এই ব্যক্তিকে সেম একই প্যাটার্নে খুন করা হয়েছে, তবে তাকে খুন করা হয়েছিল কয়েক ঘন্টা আগে। তাই তার ধারণা যেখানে তার বডি পাওয়া গেছে তাকে হয়তোবা তার আশেপাশে খুন করা হয়েছে। তো এরপর বিজয়রা মানিকন্দনরা 4 জন যে ঘরে থাকতো ওই ঘরে গিয়ে তল্লাশি করে। আর পুরো ঘর তল্লাশি করে তেমন কিছু না পেলেও তারা সেখানে মর্টগেজের একটি রসিদ পায়, যেটা মূলত ওই একই ফাইন্যান্স কোম্পানির যেখানে চুরি হয়েছিল।
আবার ওই ব্যক্তির পকেটে যে গোল্ডের চেনটি পাওয়া গিয়েছিল ওই চেনটি তাদেরকে দেখালে তারা জানায় চুরি যাওয়া চেনের মধ্যে এই চেনটি থাকতে পারে, তবে পুরোপুরি শিওর নয়। আবার থানায় গেলে অন্য সদস্যরাও জানায় মানিকন্দনরা যে 4 জন ছিল তার মধ্যে একজনের নাম ছিল আরুল। ওই আরুলের আনবু, মানিকন্দন এবং কুমারের সাথে ঝামেলা হয়েছিল, ওই বিষয় নিয়ে তারা একবার থানাতেও এসেছিল। আবার এর মধ্যে আরও তথ্য পাওয়া যায় বাকি যে বডি দুটি ছিল ওই দুটি আনবু এবং আরুলের। তার মানে এ পর্যন্ত 3 জনের বডি পাওয়া গেছে, আনবু, আরুল, মানিকন্দন। শুধু বাকি রয়েছে কুমারের, যে এখনো পর্যন্ত নিখোঁজ। তাই এখানে তাদের সন্দেহ যে পসিবিলিটি এটাই হতে পারে ওরা সবাই মিলে হয়তোবা একসাথে চুরি করার প্ল্যান করেছিল, আর এরপর কুমার একাই ওই সব কিছু ভোগ করার জন্য বাকি 3 জনকে খুন করেছে। কিন্তু বিজয়ের কথা ডাকাতির আগেই তো আমরা একটা বডি পেয়েছি। তবে বিদ্যার ধারণা এমনও হতে পারে ওরা সবাই মিলে যখন ডাকাতি করার প্ল্যান করেছিল আরুল হয়তোবা পিছিয়ে গেছে, আর আরুল অন্যদের বলে দিতে পারে, এই জন্য হয়তোবা আরুলকে ওরা খুন করে তারপর ডাকাতি করেছে। আবার সিসিটিভি ফুটেজ এবং ওইখানে সিকিউরিটি গার্ডের তথ্য মতে ডাকাতি করতে 3 জনই গিয়েছিল, যেটা বিদ্যার থিওরির সাথে মিলে যাচ্ছে। তাই এখন একমাত্র কুমারকে ধরতে পারলে পুরো সত্যিটা জানা যাবে। তাই আগে কুমারকেই খুঁজতে হবে। তাই আশেপাশের সকল পুলিশ স্টেশনে কুমারের ফটো পাঠিয়ে তার খোঁজ নিতে বলা হয়। সিন চলতে রাতে সাজিকে দেখা যায় তার পরকীয়া প্রেমিকার বাড়ি থেকে বের হয়ে কারে উঠছে। তবে সাজি লক্ষ্য করে তার কারের 4টি টাওয়ারই পাঞ্চার করে দেওয়া হয়েছে। সাজি এটাও বুঝতে পারে এটাকে ইচ্ছা করে করেছে। আর ঠিক তখনই মাস্ক পরিহিত কেউ একজন সাজির উপর হামলা করে। সাজি নিজেকে বাঁচাতে লুকানোর চেষ্টা করে, এমনকি সাথে সাথে পুলিশকে কল করে তার উপর হামলার বিষয়টি বলে দেয়। তবে এর মধ্যে ওই লোকটি তাকে দেখে ফেলায়। সাজি চতুরতার সাথে তার কারের মধ্যে ঢুকে ডোরটি লক করে দেয়। মাস্ক পরিহিত লোকটা যখন কারের দরজা ভাঙতে যাচ্ছিল সাজি তখন বারবার হর্ন বাজানোতে আশেপাশের বাড়ির লোকেরা চলে আসায় ওই মাস্ক পরিহিত ব্যক্তিটি সেখান থেকে পালিয়ে যায়। এর মধ্যে পুলিশ এসে পড়ে। খবর পেয়ে বিজয় এসেছে। মাস্ক পরিহিত লোকটা গ্রামবাসীকে দেখে রাবার বাগানের দিকে গিয়েছে, আর এখানে তার বাইকও পড়ে আছে। তাই বিজয়ের ধারণা ও আশেপাশে কোথাও আছে। এমনকি বিজয়রা আশেপাশে খুঁজতে খুঁজতে একসময় তাকে পেয়েও যায়। আর এ অন্য কেউ নয়, সানিশ, মানে যাকে আগে বিজয় সন্দেহ করেছিল। তবে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সানিশ জানায় তার বাবা ব্যবসার জন্য লোনটি নিয়েছিল, কিন্তু ব্যবসায় লস হয়। ওই সময় ফাইন্যান্স কোম্পানি তার উপর অনেক বেশি ইন্টারেস্ট চাপিয়ে দেয়। তার বাবা যখন এটা বেয়ার করতে পারছিল না তখন বাধ্য হয়ে নিজের জীবনই দিয়ে দিয়েছে। এই জন্যই সানিশ বদলা নিতে ওই ফাইন্যান্স কোম্পানির মালিক সাজিকে হত্যা করার প্ল্যান করেছিল। তবে মানিকন্দন সহ বাকি ওই তামিল লোকেদের কথা জিজ্ঞেস করলে সানিশ স্পষ্ট বলে যে সে তো এই পর্যন্ত তাদের নামই শোনেনি, এদের সাথে তার কোনো লিঙ্ক নেই। এরপরই মূলত সানিশ বুঝতে পারে যে ওদের খুনের জন্য তাকেই সন্দেহ করা হচ্ছে, যে সানিশই হয়তোবা বাবার খুনের বদলা নিতে ওদেরকে দিয়ে প্রথমে ডাকাতি করিয়েছে, আর এরপর নিজের অপরাধ ঢাকার জন্য একে একে ওদেরকেও খুন করেছে। কিন্তু সানিশের কথা আমি তো এখানে ছিলামই না। সে তার এক বন্ধুর কথা বলে যে আমি 2 মাস ওই বাড়িতে ছিলাম। অবশ্য প্রথমে পুলিশ কোনোভাবেই তার কথা বিশ্বাস করতে পারছিল না। তারপরও বিজয় যাচাই করতে সানিশ যে বন্ধুর কথা বলছে তার বাড়িতে এবং তার আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকেও তথ্য নিতে বলে যে সানিশ সত্যি বলছে না মিথ্যা বলছে। পরবর্তী দিন বিজয় ওই ড্যামের পাশের সিসিটিভি ফুটেজগুলো পর্যবেক্ষণ করতে যায়। তবে এখানে তেমন কিছু পাওয়া যাচ্ছে না। এর মধ্যে কৃষ্ণান এসে জানায় ওই 4 জন ব্যক্তি তামিলনাড়ুর থোকামালাইতে থাকে, আর সেখানের পুলিশ স্টেশনে কৃষ্ণানের পরিচিত লোক আছে, যে জন্য বিজয় তার সাথে কথা বলে ওদের ডিটেলস নিতে বলে, কারণ তারা ধারণা করছে কুমার হয়তোবা সেখানে যেতে পারে। আবার সানিশ যে বন্ধুর কথা বলেছে ওই বন্ধুর বাড়ি এবং প্রতিবেশীদের থেকেও তথ্য নিয়ে জানা গেছে সানিশ সেখানেই ছিল, এমনকি ডাকাতির রাতেও সেখানেই ছিল। তাই সানিশকে আর সন্দেহ করা যাচ্ছে না। তবে বিজয়ের কথা, যদিও সানিশ ওই রাতে এখানে ছিল না, কিন্তু সানিশকে সন্দেহ থেকে বাদ দেওয়া যাচ্ছে না। ও না থাকলেও হয়তোবা ওদেরকে দিয়ে করাতে পারে। এর পরবর্তী দিনই ওই ফাইন্যান্স কোম্পানির মালিক সাজি এবং ম্যানেজারকে আবার থানায় ডাকা হয়। বিজয় এবার তাদেরকে অন্য রুমে নিয়ে বেশ কিছু জিনিস দেখায়, যেখানে তাদের যে সেফটা চুরি হয়েছে ঠিক একই রকম দামি একটি সেফ, 50 লক্ষ নগদ দামি টাকা, আর 1 কেজি সমপরিমাণ দামি স্বর্ণালঙ্কার, যেভাবে তারা প্যাকেট করে রাখে সেম একইভাবে। সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু বিজয়ের কথা, আপনারা যেমনটা বলছেন ঠিক সেভাবে আমরা এনেছি, কিন্তু কোনোভাবে এই লকারের মধ্যে এগুলো আমরা রাখতে পারছি না। মানে 1 কেজি সমপরিমাণ স্বর্ণালঙ্কার এবং 50 লক্ষ টাকা ক্যাশ টাকা, তারা যেমনটা বলেছে যে 100 এবং 500 টাকার নোট ছিল, কোনোভাবেই এই লকারে রাখা যাচ্ছে না। তার মানে ফাইন্যান্স কোম্পানির এরা মিথ্যা বলছে। আর বিজয় পুরো বিষয়টা বুঝতে পেরেছে, যে জন্য বিজয়ের জিজ্ঞাসাবাদে একসময় তারা স্বীকার করে যে আসলে তাদের ওখান থেকে 80 সোভারিন স্বর্ণ এবং 10 লক্ষ টাকা চুরি হয়েছিল, কিন্তু তারা ইন্স্যুরেন্স ক্লেম করার জন্যই পরিমাণটা বাড়িয়ে বলেছে। তার মানে তারা ফ্রড করেছে। এই জন্য এখন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আবার সাবু সকাল থেকে বিজয়ের সাথে দেখা করতে অপেক্ষা করছিল। সাবু বিজয়কে বোঝানোর চেষ্টা করছিল সে কেস সলভ করতে পারছে না,
উল্টো এখন সাজিদদেরকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। এমনকি সে বিজয়কে সাসপেনশনের ভয় দেখায়, যে জন্য বিজয় একসময় সাবুর উপর রাগ করে তাকে থানা থেকে বের করে দেয়। আর এরপরে তামিলনাড়ুর ওই থোগমালা স্টেশন থেকে একজন এসআই কল করে জানায় তারা যে 4 জনের তথ্য চেয়েছে, এই 4 জনের এখানে আসার আগেও তামিলনাড়ুতে একটি ব্যাংক রবারির কমপ্লেন রেজিস্টার করা আছে। আর এর দ্বারা বিজয়ের এখন স্পষ্ট হয়ে যায় তামিলনাড়ু থেকে আসা ওই 4 জন মজদুরই এই ফাইন্যান্স কোম্পানির ডাকাতি করেছে। কিন্তু কুমারের তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সিন চলে যায় রাতের বেলা। বিজয় তখন একটু রেস্ট করছিল। ঠিক তখনই খবর আসে তারা যে মনোজকে সন্দেহ করছিল সেই মনোজ বাড়িতে ফিরেছে। এই জন্য দ্রুত বিজয় মনোজকে ধরতে যায়। মনোজও বুঝতে পেরে ঘরের মধ্যে লুকিয়েছিল। সে পালানোর চেষ্টাও করে, কিন্তু একসময় পুলিশের কাছে ধরা পড়ে যায়। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মনোজ জানায় সে একসময় ওই ফাইন্যান্স কোম্পানি থেকে একটি বড় অঙ্কের লোন নিয়েছিল, আর পরবর্তীতে তারা যখন ইন্টারেস্ট বাড়িয়ে দিয়েছে সে একরকম তার বাড়ি হারাতে বসেছিল। এই জন্য রাগের বশে সে অনেক কিছু বলেছে। তার মানে এই নয় যে সে বদলা নিতে ওখানে ডাকাতি করবে। এমনকি মনোজ এটাও বলে যে ওই ঝামেলার পর সে থানায় কমপ্লেনও করতে এসেছিল, কিন্তু ওই সময় মনোজ একটু মদ্যপ থাকার কারণে কেউই মনোজের কমপ্লেন রেজিস্টার করেনি, যে জন্য মনোজ রাগ করে থানার বাইরে পার্ক করা পুলিশের জিপের হেডলাইট ভেঙে ফেলেছিল। এর মাধ্যমে সবাই জানতে পারে যে পুলিশের জিপের হেডলাইট আসলে মনোজ ভেঙেছিল। আর ওই ঘটনার জন্যই মনোজ মূলত এখান থেকে দূরে চলে গিয়েছিল। মনোজ সাথে এটাও বলে যে আমাদের গ্রামের বাড়ি পেরম্বরে আমার বেশ কিছু পৈতৃক সম্পত্তি ছিল, আমি ভেবেছিলাম সেটা বিক্রি করে ওদের লোন শোধ করে দিব, এই জন্যে আমি ওখানে চলে গিয়েছিলাম। আবার মনোজ যেমনটা বলছে, মনোজ 16 তারিখ রাতের বেলা এখানে এসেছিল। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী আরুলের যে খুন হয়েছিল সেটাও 16 তারিখ হয়তোবা রাত 9টা থেকে 10টার মধ্যে, যে জন্য বিজয় সন্দেহ হচ্ছে মনোজ হয়তোবা তাদেরকে মিথ্যা বলে গল্পটাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে। হয়তোবা এমনটা হতে পারে মনোজ ওদেরকে দিয়ে ওই ডাকাতির প্ল্যান করিয়ে থানায় এসে ছোট একটা ঝামেলা করেছে, আর সেই বাহানায় সে পেরম্বরে গিয়ে লুকিয়েছিল। আর মনোজ যেমনটা বলছে ও হয়তোবা পেরম্বরে গিয়ে তার জমি বিক্রিও করতে পারে। কিন্তু এরপর যখন তাদের ডাকাতি করা হয়ে যায় হয়তো ওরা আবার দেখা করেছে আর মনোজ সেখানে ওদেরকে খুন করেছে। তাই তারা মনোজের কল ডিটেলস বের করতে বলে যে ওই তামিলিয়ান 4 জনের সাথে ওর কোনো যোগাযোগ হয়েছিল কিনা। তবে এখনও পর্যন্ত কুমার যেহেতু জীবিত, তাই তারা মনোজের কাছে কুমারের বিষয়ে জানতে চায়। তবে মনোজ তো এই নামে কাউকে চিনেই না। আর এরপরই মনোজ বুঝতে পারে যে আসলে তাকে ওই খুনের জন্য সন্দেহ করা হচ্ছে। আবার আনন্দ জানায় যে রাতে মনোজ থানায় এসেছিল তার আগে ওই 3 জন তামিলিয়ানও থানায় এসেছিল। মানে কৃষ্ণার আগে যেমনটা বলেছিল যে আরুলের কমপ্লেনের ভিত্তিতে ওই 3 জনকে থানায় ডেকে সে সাবধান করে দিয়েছিল। তবে তার জন্য মনোজ যেটা বলছে সেটা সত্যি কিনা সেটা আগে যাচাই করতে হবে। এই জন্য মনোজকে কাস্টডিতে নেওয়া হয়। আর পরবর্তী দিন বিজয় ডিওএসপি জ্যাকবের সাথে দেখা করে। বিজয় তাকে পুরো বিষয়টা বলে যে ঘটনা এমনটা হতে পারে। ডিওএসপির কথা, তোমার কাছে যেহেতু প্রমাণ আছে যে ওই তামিলিয়ানরা 4 জন মিলে খুনের প্ল্যান করেছে, প্রথম ব্যক্তি বলে দিতে পারে বলে তাকে খুন করেছে। আর এরপর কুমার নামে যে ছেলেটা সে নিজে সব কিছু লুট করার জন্য বাকিদের খুন করে পালিয়েছে। এই রিপোর্টটা দিয়ে দিলে তোমার কেস সলভ হয়ে যাচ্ছে। কিন্তু বিজয়ের সন্দেহ এর সাথে আরও কোনো ব্যক্তি জড়িত আছে। বিজয় এখন তাকে খুঁজে বের করতে চায়। জ্যাকবের কথা সেটা বিজয়ের ধারণা। এই ধারণার ভিত্তিতে তারা তো আর বসে থাকতে পারবে না, এমনিতে তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। তাই সে বিজয়কে স্পষ্ট করে বলে দেয় তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিচ্ছি, যদি তুমি এর মধ্যে কেসটাকে পুরোপুরি সলভ করতে না পারো তাহলে আমি তোমাকে যেমনটা বলেছি সেভাবেই তুমি রিপোর্ট জমা দিবে। সাথে এটাও জানায় আগামী সপ্তাহ থেকে ইন্সপেক্টর যোগদান করবে। তাই বিজয় যা কিছু করার এই 1 সপ্তাহের মধ্যেই করতে হবে, কারণ এরপর ইন্সপেক্টরই কেসের ইনচার্জ হবে। তখন বিজয় ইচ্ছা করলেও কিছু করতে পারবে না। তো জ্যাকবের এই কথার পর বিজয়ের মনটা একদম ভেঙে যায়, যে জন্য রাতের বেলা বিজয়ের মা কল করলে বিজয় তাকে ইগনোর করছিল। অবশেষে রিসিভ করলে বিজয়ের মা বিজয়ের কণ্ঠস্বরে বুঝতে পারে যে ওর মধ্যে কিছু চলছে। সে তখন বিজয়কে বোঝানোর চেষ্টা করে যে পুলিশের চাকরিতে এমনটা হয়, তবে বিজয়কে হাল ছাড়লে হবে না, তাকে মনোবল শক্ত রেখে এগিয়ে যেতে হবে। আর পরবর্তী দিন থানায় যাওয়ার পর বালান বিজয়কে জানায় পাশের থানা থেকে খবর পেয়েছে সেখানে কোনো এক মহিলা গোল্ডের দোকানে চেন বিক্রি করতে গিয়েছিল, তাদের সন্দেহ হয়েছে। তাই সাথে সাথে বিজয় বালানকে নিয়ে ওই দোকানের সাথে কথা বলে। সে জানায় গতকাল তার এখানে এক নারী প্রায় 1 ভরি গোল্ডের একটি চেন নিয়ে এসেছিল। ওই নারীর সাথে কথা বলে সে জানতে পেরেছিল ওই নারী তাদের এখানে স্থানীয় না, মানে অন্য জায়গা থেকে এসেছে। আবার সচরাচর যারা এরকম গোল্ড বিক্রি করে তারা দাম দর করে বিক্রি করে, কিন্তু ওই নারী কোনো দাম দর করেনি। দোকানি তাকে যে টাকা দিতে চেয়েছিল তাতেই সে রাজি হয়ে যায়। তবে ওই মুহূর্তে তার কাছে টাকা না থাকায় সে ওই নারীকে আজকে আসতে বলেছে। এমনকি সে তার নম্বরটা পর্যন্ত দিয়ে যায়নি, বলেছে সে নিজে আসবে। এখানেই তার সন্দেহটা হয়েছিল, তাই সে পুলিশকে জানিয়েছে। এই স্বর্ণের দোকানে আরও জানায় গতকাল 11টার দিকে লাল রঙের ড্রেস পরে এসেছিল। এমনকি তার সাথে কথা বলে যাওয়ার সময় সামনে মেডিসিনের দোকান থেকে মেডিসিনও কিনেছিল, যে জন্য বিজয় ওই মেডিসিনের দোকানে কথা বলে
এবং এক্স্যাক্টলি 11টা থেকে 12টার মধ্যে কোন কোন মেডিসিন বিক্রি করা হয়েছিল সেই লিস্টগুলো দেখে। বিজয় তাদের কাছে জানতে চায় এই মেডিসিন কোন কাজে ইউজ করা হয়। এদিকে আবার স্বর্ণের দোকানের ছেলে দোকানে এসে পুলিশের আসার বিষয়ে জানতে পেরে তাদেরকে আবার কল করে ডাকে। আর বিজয় ফিরে এলে ওই ছেলে তাকে জানায় ওই নারী যখন তার সাথে কথা বলছিল হঠাৎ করে তার ফোন বেজে ওঠে, যেটা চেনডা রিংটোন লাগানো ছিল। আর এটা শোনার পরই বিজয় এখান থেকে আরও বেশ কিছু জায়গায় যায়, যেমন ওই ফাইন্যান্স কোম্পানি। সব জায়গায় তদন্ত শেষ করে বিজয় একটি কনক্লুশনে আসে। আর এরপরে আমরা দেখতে পাই যেই নারী ওই জায়গায় গিয়েছিল বিজয় তাকে চিনতেও পেরেছে, যার নাম অঞ্জনা আনন্দ। আর এই অঞ্জনা অন্য কেউ নয়, কনস্টেবল আনন্দের স্ত্রী। মেডিসিন সব থেকে বলেছিল এই মেডিসিন স্ট্রোকের পেশেন্টদেরকে দিতে হয়। বিজয়ের স্পষ্ট মনে আছে আনন্দের মা স্ট্রোক করেছিল। আবার ওই দিন যখন তারা গিয়েছিল ঠিক একই রকম রিংটোনের শব্দ সে পেয়েছিল, যেটা ওই ছেলেটা বলেছে। আর এই সব কিছু জানার পর বিজয় থানায় এসে আনন্দকে তার স্ত্রী এবং ওই চেনটির ফটো দেখায়, যে তোমার স্ত্রী এই চুরি যাওয়া চেন নিয়ে সেখানে কি করছিল। বিজয়ের কথা তুমি আর তোমার স্ত্রী মিলেই ওই তামিলিয়ানদের দিয়ে রবারি করে তারপর তাদেরকে খুন করে দিয়েছ। আনন্দ মুখ না খুললে বিজয় তাকে চর পর্যন্ত মারে। এমনকি এরপরে আমরা দেখতে পাই শুধুমাত্র আনন্দ নয়, বিজয় এটাও জানতে পেরেছে আনন্দের সাথে বিবিশও তার হেল্প করেছে। কারণ বিজয় যখন ওই ফাইন্যান্স কোম্পানির সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেছিল, সেখানে সিসিটিভি ফুটেজে রাস্তার অপোজিটে থাকা তাদের পুলিশ জিপটি দেখতে পেয়েছিল, যে জিপের হেডলাইট ভাঙা ছিল। অথচ ওই দিন বিবেশ এবং আনন্দ বলেছিল তারা ওই এলাকাতে পেট্রোল করেনি, তারা অন্য এরিয়াতে ছিল। এমনকি বিজয়ের কাছে ওদের দুজনের ফোনের টাওয়ার লোকেশনও আছে। তাই বিজয়ের কাছে তারা ধরা পড়ে গেছে। মানে শুরু থেকে বিজয়ের গোপন এগুলো করে আসছিল। তবে বিজয় এখন সবকিছু জানতে পেরেছে। এখন শুধু বিজয়ের প্রশ্ন, কেন করেছ আর কিভাবে। তারপর ওরা কোনোভাবে মুখ খুলছিল না দেখে বিজয় ডিওএসপিকে কল করতে যায়। ঠিক তখনই সত্যয়ন বিজয়ের ফোনটি নিয়ে আছড়ে ভেঙে ফেলে। তার মানে ওদের সাথে সত্যয়নও জড়িত আছে। বিজয়ের কথা আমি আগে থেকেই জানতাম, এর সাথে আরও কেউ জড়িত থাকতে পারে। সমস্যা নেই, এখন আমার সুপিরিয়রদের জানাতে হবে। বিজয় তখন কৃষ্ণানকে ফোন দিতে বলে, কিন্তু কৃষ্ণান ফোন না দিয়ে বলে বাদ দেন স্যার। তার মানে শুধু ওরা তিনজনই নয়, কৃষ্ণানও এর সাথে জড়িত। আসলে কৃষ্ণানই ছিল মূল মাস্টার মাইন্ড। আর কৃষ্ণানের থেকে পুরো সত্যিটা জানা যায় যে আসলে কি হয়েছিল। আসলে মুভির প্রথম দিকে সাবুর ভাতিজার কাছে ড্রাগ পাওয়া গিয়েছিল। ওই ড্রাগের উৎস খুঁজতে গিয়ে তারা আরুলের কাছে পৌঁছেছিল। তারা আরুলকে ধরে এনে জিজ্ঞাসাবাদও করেছিল। আর ওই সময় আরুল হঠাৎ করে তাদের একজন পুলিশ সদস্যের উপর হাত তোলায় রাগের বশে সবাই মিলে যখন তারা আরুলকে পিটিয়েছিল, আরুল এখানে মারা গিয়েছিল। তারা ভালো করে জানতো যে তাদের লকআপে একজন মারা গেছে, এতে করে তাদের চাকরিতে সমস্যা হবে, ইনকোয়ারি হবে। তাই তারা বিষয়টাকে গোপন রাখার সিদ্ধান্ত নেয়, যে জন্য ওই সময় থানা সিসিটিভি ফুটেজগুলো মুছে ফেলা হয়। এমনকি আরুলকে জিজ্ঞাসাবাদের সময় তারা জানতে পেরেছিল এখানে আসার আগে ওরা চারজন একটি ব্যাংকে ডাকাতি করতে গিয়েছিল। তার মানে ওরা পেশাদার ডাকাত। আর এই সুযোগটা কাজে লাগাতেই কৃষ্ণান ওদেরকে দিয়ে ফাইন্যান্সের ডাকাতি করার প্ল্যানটা সাজায়। এমনকি ওই তিনজনকে দিয়েই আউলের বডিটি সে রাবার বাগানের মধ্যে পুঁতে রাখে, প্রমাণ হিসেবে ভিডিও করে রাখে, যাতে ওদেরকে ব্ল্যাকমেইল করতে পারে। ওরা ভালো করে জানতো যে 6 থেকে 7 দিনের মধ্যে বডিটি বের হয়ে যেতে পারে, যে জন্য ওই সময়টাতে ওদেরকে দিয়ে ডাকাতি করার প্ল্যানটা সাজায়। কারণ পুরো শহর তখন ওই বিষয় নিয়ে থাকবে। প্ল্যান মতো ডাকাতিও হয়ে যায়। কৃষ্ণানের প্ল্যান ছিল ওদেরকে কোনোরকম একটি শেয়ার ধরিয়ে দিয়ে এখান থেকে ভাগিয়ে দেওয়া, কিন্তু ওরা তখন 50% শেয়ার দাবি করে। আর এটা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা বেঁধে যায়। এমনকি মানিকন্দনরা একসময় থ্রেট দেয় তাদেরকে তাদের 50% না দিলে তারা সব সত্যিটা প্রকাশ করে দিবে। কৃষ্ণানরাও তখন এই রিস্ক নিতে চাচ্ছিল না, যে জন্য তারা ওই সময় 3 জনকে পেটাতে শুরু করে। আর ওই মুহূর্তে মানিকন্দন বাদে 2 জন স্পটই মারা যায়। কৃষ্ণানের অনেক এক্সপিরিয়েন্স ছিল। সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে কৃষ্ণান একটি প্ল্যান সাজায়। আরুল ওদের প্ল্যানে রাজি না হয় ওরা আরুলকে মেরে ওখানে পুঁতে ফেলেছে। এরপর 3 জন মিলে ডাকাতি করেছে। আর এদের মধ্যে যে কুমার ছিল সে একাই সবকিছু ভোগ করার জন্য বাকি 2 জনকে খুন করে সবকিছু লুট করে পালিয়েছে। এটাই ছিল তাদের প্ল্যান। কিন্তু কুমারকে তো তারা আগেই মেরে ফেলেছে। আউলের বডিটি আগে তারা পুঁতে ফেলেছিল, আর একটা বডি তারা ড্যামের ওখানে ফেলে এসেছিল। মানিকন্দন তখন জীবিত, বাকি ছিল কুমার, মানে যাকে তারা নিখোঁজ হিসেবে দেখাতে চেয়েছিল। পরবর্তীতে তো মানিকন্দনকে খুন করেছে, কিন্তু কুমারকে খুন করার পর কোথায় তার বডিটি ডিসপোজ করেছে এটা এখনো পর্যন্ত অজানা। কারণ সব দোষ তো কুমারের উপর দিতে চাচ্ছিল। কুমারের বডি যদি পাওয়া যায় তাহলে স্পষ্ট হয়ে যাবে যে এর পিছে অন্য কেউ ছিল। আর ওই দিন মানিকন্দনের ঘরে যখন তল্লাশি চলছিল, ওই সময় এরাই প্ল্যান করে মর্টগেজের ওই স্লিপটি সেখানে রেখেছিল, যাতে বিজয় অন্যদিকে তদন্ত করে। কিন্তু শেষ পর্যন্ত আনন্দর ওয়াইফ অঞ্জনার কারণে যে বিজয় সবকিছু জেনে যাবে এটা তারা কল্পনাও করেনি। কৃষ্ণার সবকিছু জানার পর বিজয়কে শুধু বলে যেটা হয়েছে তাদের ভুলের জন্য হয়েছে,
এখন তাদের কিছু করার নেই, নিজেরা বাঁচতেই তারা সব কিছু করেছে। তাই বিজয়কে তারা কোঅপারেট করতে বলে, কিন্তু বিজয় কখনোই কোঅপারেট করবে না। সে তাদের সিনিয়রকে জানাতে চাচ্ছিল, যে জন্য বিজয় যখনই তার ডেস্কের দিকে যাবে ঠিক তখনই বিদ্যা তাকে লাথি দিয়ে ফেলে দেয়। তার মানে বিদ্যাও এদের সাথে জড়িত। কৃষ্ণানরাও স্পষ্ট বুঝতে পারছে বিজয় কোনোভাবে কোঅপারেট করবে না। বিজয়কে বাঁচিয়ে রাখলে তারা ফেসে যাবে। তাই তারা বিজয়কে খুন করার প্ল্যান করে। তারা এমন একটা প্ল্যান সাজায় যে রাতের বেলা বিজয়কে খুন করে তারা পরদিন সকালে সবাইকে বলবে বিজয় যে কুমারকে খুঁজছিল ওই কুমার নিজেকে বাঁচাতে বিজয়কে খুন করে পালিয়েছে। বলেই তারা বিজয়কে পেটাতে শুরু করে। ওরা এতগুলো লোক বিজয় একা, যে জন্য বিজয় কোনো মতেই পেরে উঠছিল না। তবে কৃষ্ণান যখন একটি পেপার হুক দিয়ে বিজয়কে মারতে থাকে তখন বিজয় ওই জিনিসটা কেড়ে নিয়ে এলোপাতাড়ি সবাইকে কোপাতে শুরু করে। এর হাতে, ওর পিঠে, এর বুকে কোপাতে কোপাতে সবাইকে আক্রান্ত করে ফেলে। আর সবশেষে বিদ্যার সাথে ফাইট করে বিদ্যাকেও হারিয়ে দেয়। আর অন্যদিকে থানার বাইরে বালান আর রিমাকে দেখা যায়। তারা ডিওএসপিকে জানানোর সাথে সাথে ডিওএসপি ব্যাকআপ টিম নিয়ে চলে এসেছে। তারা এসে থানার দরজা ভেঙে বিজয়কে উদ্ধার করে। আর বিজয়ের থেকে সবকিছু জানতে পারে যে আসলে কি ঘটেছিল। এরপর সবাইকে অ্যারেস্ট করা হয়। গ্রামবাসীও বলছে গেছে, তারাও বুঝে গেছে এখানে কি হয়েছিল। বিজয় কল্পনা করতে পারেনি যাদেরকে সে এতটা বিশ্বাস করেছে, নিজের পরিবারের মতো ভেবেছে, তারাই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। শুধু বাকি ছিল বালান আর রিমা। আপনাদের নিশ্চয় মনে আছে বালান শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য একদিনে ছুটি নিয়েছিল, আর ডাকাতির ঘটনাটা ওই দিনই ঘটেছিল। রিমাও সেদিন ছিল না। তাই রিমা এবং বালান বাদে বাকি সবাই এই ঘটনার সাথে জড়িত ছিল। হয়তোবা তারা যদি থাকতো তারা হয়তোবা জড়িয়ে যেত। ভাগ্যক্রমে তারা বেঁচে গেছে। কিন্তু বিজয় সবকিছু জানার পরও কোনোভাবে কম্প্রোমাইজ করেনি। সে ন্যায়ের সাথে কোনো আপোষ করেনি। সে তার দায়িত্বে অটল ছিল। আর এর মধ্যে দিয়ে মূলত মুভির শেষটা হয়। তো সর্বোপরি মুভিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।